গাড়ির দরজা একজন গার্ড এসে খুলে দেয়। আদ্রিয়ান বের হয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে। এখন রাতের প্রায় 9টা। বাড়িতে ঢুকে দেখে বাড়িটা কেমন নীরব হয়ে আছে। সে অন্যদিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। এরপর যখন রুমে ঢুকলো তখন রুম দেখলো পুরোটা খালি। চারপাশে খুঁজেও যখন মেঘার কোনো হদিস পেল না তখন কপাল কুঁচকালো। হঠাৎ করে ড্রেসিং টেবিলের মিররের মধ্যে কিছু একটা লাগানো দেখলো। সামনে গিয়ে পেপারটা নিয়ে দেখলো মেঘার হাতের কিছু লেখা। এই যে আদ্র, আপনি কিন্তু দিন দিন বেখেয়ালি হয়ে যাচ্ছেন, সেটা কি আপনি জানেন? আর বেখেয়ালি করে যে আমার এই হৃৎপিণ্ডে কাঁপন সৃষ্টি করেন, সেই খেয়াল কি আছে আপনার? একদমই নেই। এই ছোট্ট মেয়েটা আপনার আশায় কতক্ষণ বসেছিল, কিন্তু আসলেন এখন মহারাজা। এখন সেসব কথা বাদ, বেডের ওপর দেখেন একটা পাঞ্জাবি রাখা আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে ছাদে চলে আসেন। সময় 15 মিনিট, কিন্তু এখন বেশি হলে দেখবেন আমি কি করি। আদ্রিয়ান মেঘার এরূপ লেখা দেখে মুচকি হাসলো। দিন দিন মেঘা আদ্রিয়ানকে যেভাবে আসক্ত করছে এতে মনে হয় আদ্রিয়ান একদিন মেঘার মধ্যেই বিলীন হয়ে যাবে। মেয়েটা দিন দিন তার প্রতি এমনভাবে আসক্ত হচ্ছে যে আদ্রিয়ান এতে খুশি হওয়ার বদলে প্রচণ্ড অবাক হচ্ছে। মেয়েটা মনে হয় আদ্রিয়ানের অঙ্গে অঙ্গে একদম মিশে বিলীন হয়ে গেছে। আর এর থেকে ছাড়া পাওয়া প্রচুর কঠিন। সে ছাড়া পেতেও চায় না, মিশে থাকতে চায় আজীবন। এরপর পত্রটি নিজের কোটের পকেটে রেখে ওয়াশরুমে গেল গোসল করতে তৈরি হতে। 12 মিনিটের মধ্যেই তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। এরপর ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। সিঁড়িতে খুব সুন্দর করে দিয়াবাতি জ্বালানো, প্রত্যেকটা দিয়ার চারিপাশে গোলাপের পাপড়ি ছড়ানো। সেসব দিয়া থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে চারিপাশে। ওসব দেখতে দেখতে আদ্রিয়ান ছাদে পৌঁছে গেল। ছাদে পৌঁছাতেই দেখলো ছাদটা কালো সাদা সংমিশ্রণে সাজানো। এরপর সামনে এগিয়ে দেখলো ছাদে তেমন কেউ নেই। হঠাৎ করে কিছুর আওয়াজ হলো। সাইডে তাকিয়ে দেখলো একটি বড় পর্দা, যাতে দৃশ্যমান হচ্ছে আদ্রিয়ানের কিছু ছবি। যখন ছবিগুলো দৃশ্যমান হচ্ছিল তখন স্লো মোশনে মিউজিক অন করা হলো। সাথে মাইক নিয়ে কেউ পর্দার পিছনে দাঁড়ালো। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहा हम काफिरों को खुदा। মেঘার গান এতক্ষণ মুগ্ধ হয়ে আদ্রিয়ান শুনছিল। আর গানের তালে তালে পর্দায় আদ্রিয়ানের পরিবার আর মেঘার সাথে তোলা অনেক ছবি প্রকাশ পেয়েছে। সাথে ছিল কিছু সুন্দর সুন্দর মোমেন্টের ছবি। এরপর মেঘা গান শেষ করে আদ্রিয়ানের কাছাকাছি আসলো। মেঘা আজ আদ্রিয়ানের সাথে মিলিয়ে কালো জর্জেটের শাড়ি পরেছে। সাথে চুলগুলো সুন্দর করে খোপা করা আর হালকা মুখে প্রসাধনী দিয়ে সাজ। এটি যেন খুবই সুন্দর লাগছিল। আজ যেন আজ মেঘার সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে। মেঘা আদ্রিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আদ্রিয়ানকে একটু নিচু হয়ে বলল। আদ্রিয়ানও মেঘার কথা মতো নিচু হলে মেঘা। শুভ জন্মদিন আমার প্রিয় প্রেমিক পুরুষ। মেঘার এরূপ উইশে আদ্রিয়ানের মন হঠাৎ করেই পুলকিত হলো। মেঘা আদ্রিয়ানের মাথার দুই পাশে হাত দিয়ে মেঘার দিকে একটু নিচু করলো। এরপর একটু উপর হয়ে আদ্রিয়ানের কপালে উষ্ণ ঠোঁটে স্নিগ্ধ পরশ দিল। আদ্রিয়ান চোখ বন্ধ করে প্রেয়সীর পরশ উপভোগ করলো। এরপর আদ্রিয়ান যখন চোখ খুলে তখন দেখে মেঘার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে আকাশে তাকাতে বলল। আদ্রিয়ান যখন আকাশের দিকে তাকালো তখন অনেক বাজি আকাশে মনোরমভাবে ঝলকাতে লাগলো। আর যখন সেগুলো একসাথে মিলিত হলো তখন সেখানে কিছু ইংলিশ ওয়ার্ড দৃশ্যমান হলো। যখন সবগুলো ওয়ার্ড স্পর্শ হলো তখন সেখানে হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড লেখাগুলো দৃশ্যমান হলো। আদ্রিয়ান অবাক নয়নে সব কিছু দেখছে। এরপর হঠাৎ করে ছাদে বাজি ফোটানোর মতো আওয়াজ হলো। আওয়াজ অনুসরণ করতে গেলে দেখতে পেল সবাই একসাথে মিলিত হয়ে আদ্রিয়ানকে বার্থডে উইশ করলো। এরপর একে একে সবার সাথে মিলিত হয়ে মেঘার বানানো কেক করলো আদ্রিয়ান। বাবা মা মারা যাওয়ার পর থেকে আদ্রিয়ান কোনো সময় নিজের জন্মদিন সেলিব্রেট করেনি। কখনো বাড়ি কেউ সেলিব্রেট করতে চাইলে আদ্রিয়ান এক ধমক দিয়ে সবাইকে বারণ করে দিত। এরপর থেকে আর কখনো কেউ সাহস করেনি জন্মদিনের আয়োজন করার। আর এসব কিছু মেঘা করেছে শুনেছে দাদিমার থেকে। তাই সে জিদ ধরেছিল যে এইবার আদ্রিয়ানের জন্মদিন সে নিজেই আয়োজন করবে। বকা দিলে দিবে, তাতে কি। এসব এখন তার জন্য কিছুই না। এই কয়েক মাসে বকার উপরই ছিল, কিন্তু তবুও আদ্রিয়ানকে যথেষ্ট ভয় পায়। আজ যদি কিছু বলেও ভয় পাবে না, সে পেলেও ভিতরে ভিতরে রাখবে, বাইরে প্রকাশ করবেই না।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদ্রিয়ান সবার সাথে স্বাভাবিকভাবে সেলিব্রেশন করেছে। তার মানে মেঘার কাজে রাগ করেনি, এসব ভাবছিল আর সবার সাথে কোল্ড ড্রিঙ্কস সাজাচ্ছিল। আদ্রিয়ান আপাতত সাদের কর্নার গিয়ে নিশির হাজব্যান্ডের সাথে কথা বলছে, কিন্তু তার চোখ সবসময় মেঘার দিকেই ফলো করছে। মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘার চোখ মুখ কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে। তাই আদ্রিয়ান যখন মেঘার কাছে যেতে নিবে তখন তার একটা কল আসে। কলটা গুরুত্বপূর্ণ দেখে মেঘার দিকে না গিয়ে অন্যদিকে গিয়ে কথা বলতে লাগলো। এদিকে মেঘা আদ্রিয়ানকে জুস দিতে এসে দেখে আদ্রিয়ান কোনো দিকে নেই। তাই সর্বত্রই যখন খুঁজে পেল না তখন দেখলো আদ্রিয়ান গাছের সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হয়তো কোনো ইম্পর্টেন্ট কোনো কল এসেছে, তাই সে আর সেদিকে না গিয়ে নিশি আর তন্নির সাথে আড্ডায় যোগ দিল। সাথে দাদিমাও ছিল। রাত তখন 12টা। একে একে সবাই ঘুমানোর জন্য নিচে নামতে লাগলো। মেঘাও যখন ছাদের দরজার দিকে যাবে তখন একটি হাত তাকে টেনে দেওয়ালের কাছে মিশিয়ে নিল। হঠাৎ এমন হতে মেঘা খুব ভয় পেয়ে গেল, কিন্তু ব্যক্তিটিকে তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু হঠাৎ এভাবে টেনে নেওয়ার কি হলো? এই লোকটা একটু বেশি বেশি করে। মেঘা চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই তাকানোতেই মেঘার হৃৎপিণ্ডে কেমন একটা অনুভূতি হতে লাগলো। আদ্রিয়ানের এই দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, তাই মেঘা দৃষ্টি নিচের দিকে করে নিল। আদ্রিয়ান মেঘার সরল দৃষ্টিগুলোকে উপভোগ করলো। এরপর মেঘার থুতনি ধরে নিচের দিকে ফিরিয়ে নিজেকে এখন পৃথিবীর সর্বোচ্চ সুখী ব্যক্তি মনে হয়। স্নিগ্ধ পরি, জীবনের এতগুলো বসন্ত নীলাশায় কেটেছে, কিন্তু যখন থেকে তুমিময় বসন্ত প্রকট হয়েছ তখন থেকে প্রত্যেক সায়াহ্ন প্রহরগুলো তাল মিলিয়ে তুমিময় বসন্ত ছড়িয়ে পড়ছে। কি এমন আছে তোমার মধ্যে বলো তো, যেই বসন্তের ছোঁয়া গভীর থেকে গভীরে যাচ্ছে? আদ্রিয়ানের এরূপ কথাতে মেঘার চোখে অশ্রু চলে আসলো। আদ্রিয়ান তাকে এতটা স্পেশাল করেছে প্রতি মুহূর্তে যে মাঝে মাঝে মনে হয় মেঘার ভালোবাসা কম পড়েছে আদ্রিয়ানের জন্য। আরও বেশি কিছু দিতে চাই সে আদ্রিয়ানকে। সে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, তবুও মনে হয় কোনো কিছু কমতি রয়ে গেছে। আদ্র, একটা কথা জিজ্ঞেস করব? মেঘার কথাই আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিল। এত কেন ভালোবাসেন আমায়? কেন এত আসক্ত হলেন আমার প্রতি? আমি যে এতটা সুখ পাওয়ার যোগ্য না। কেন এত ব্যাকুল আপনি আমার প্রতি? বলুন আদ্র। মেঘা আদ্রিয়ানের গালে হাত দিয়ে অশ্রুযুক্ত চোখে উক্ত প্রশ্নগুলো করল। আদ্রিয়ান মেঘার এরূপ কথাই মুচকি হেসে বৃদ্ধা আঙ্গুল দিয়ে অশ্রুগুলো মুছে দিল। এরপর মেঘার চোখের পাতায় শুষ্ক ঠোঁটের ছোঁয়া দিল। এই প্রশ্নগুলোর বিশ্লেষণ দেওয়া যে বড্ড কঠিন স্নিগ্ধ পরি। ভালোবাসা যে প্রকাশের বিষয় না। ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয় না, তাই না? তাই কখনো এসব প্রকাশ করে ভালোবাসাকে নিচু করব না, কিন্তু প্রতিটি কর্মকাণ্ডে বোঝাবো যে কতটা গভীর এই ভালোবাসার অনুভূতিগুলো। যত দিন যাবে তার গভীরতা ধীরে ধীরে বাড়বে তোমার প্রতি আমার আসক্তিময় ভালোবাসা, কিন্তু প্রকাশ্যে নয়। আর তোমাকে পাওয়া হচ্ছে আমার শ্রেষ্ঠতম সুখ, যা আমি প্রতিটি ক্ষণে ক্ষণে অন্তরালে মিশে যাচ্ছি। তাই নিজেকে কখনো মূল্যহীন ভাববে না, কারণ তুমি পুরোটাই একটা মানুষের জন্য খুবই মূল্যবান, আর সেই মানুষটা হলো তোমার অর্ধাঙ্গ। তাই কখনো নিজেকে গুরুত্বহীন ভাববে না। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘা আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ানও মেঘাকে নিজের বাহুর ডোরে আবদ্ধ করলো। আজ কিন্তু আমার বার্থডে গিফট হিসেবে তোমাকে নিজের সাথে মিশিয়ে নিতে চাই। দেবে কি অনুমতি আমায় নতুন করে আবার তোমাকে ভালোবাসার, তোমার নেশার ছোঁয়ায় আলিঙ্গন করতে দেবে কি আমায় জান? মেঘা খুবই লজ্জা পেল এসব কথা শুনে, তাই আদ্রিয়ানের বুকের হালকা একটা কামড় দিল। আর এতে আদ্রিয়ান মেঘার সম্মতি পেল। আদ্রিয়ানও আর দেরি করল না, মেঘাকে কোলে নিয়ে নিল। এরপর ছাদ থেকে নেমে নিজেদের কক্ষে ফিরে গেল। আজ আশাপ আর তনির বিয়ে। অনেক কষ্টের বিনিময়ে আশাপ তনিকে নিজের প্রেয়সী হিসেবে পাচ্ছে। এর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। তনি শুধু একটা কথাই বলেছে,
সে প্রেম বিষয়ক কোনো কিছু করতে ইচ্ছুক নয়। যদি কোনো সম্পর্ক বানাতে চায় তাহলে তার পরিবার ও আসিফের পরিবারের সম্মতি নিয়েই নিজের অর্ধাঙ্গিনী বানাতে হবে, এরপর না হয় প্রেম করা হবে। একবার একজনকে বিশ্বাস করে ঠকেছে, আর ঠকতে চায় না সে। সে তো ডিসিশন নিয়েই নিয়েছিল সে কখনো কাউকে নিজের জীবনের অর্ধাঙ্গ হিসাবে জড়াবে না। কিন্তু আসিফের কয়েক মাসে তাকে এতটা স্পেশালভাবে নিজেকে উপলব্ধি করিয়েছে যে আবার তাকে নিজেকে নিয়ে ভাবতে হয়েছে। কিন্তু সে অবাক হয়েছে তখন যখন আসিফকে এসব বলার পর পরের দিনই আসিফ তার পরিবার নিয়ে হাজির হয়েছে। সাথে আদ্রিয়ান, মেঘাও ছিল। তনির মা বাবা আসিফকে খুব পছন্দ করে, আর তার এক সপ্তাহ পরই তাদের বিয়ে ধার্য করা হয়। সেই বিশেষ দিনটি আজ। তনি বসেছে স্টেজে বসে আছে, সাথে মেঘা, তনির কাজিন, বান্ধবীরাও আছে। সবাই খুব মজা করে আড্ডা জমাচ্ছে, আর একটু পরপর তনিকে লজ্জাজনক কথা বলছে। তনিও সেই লাজুক বরণ কথাগুলো শুনে তার দৃষ্টি লাজুকতায় ছেয়ে যাচ্ছে। আজ মেঘা খুব সুন্দর করে সেজেছে। আসিফকে সে তার আপন ভাইয়ের মতো শ্রদ্ধা করে, আর তনি তো তার বেস্ট ফ্রেন্ড। তার আনন্দ যেন দ্বিগুণভাবে উৎসাহিত হচ্ছে। কিন্তু তার আনন্দের ব্যাঘাত ঘটাতে একজন তো সবসময় থাকে। এই যে মেঘার সাথে দুজন কেয়ারটেকার দিয়ে রেখেছে, কখন কি মেঘা লাগবে তা তদারকি করার জন্য। অবশ্য মেঘাও এতে বিরক্ত হয়নি, কারণ আদ্রিয়ানের এরূপ কাজটা যুক্তিযুক্ত। মেঘা 3 মাসের অন্তঃসত্ত্বা। ডক্টর এখনই মেঘাকে কনসিভ করাটা যুক্তিযুক্ত মনে করছে না। মেঘার শরীর এখনও খুব দুর্বল। প্রেগন্যান্সিতে অনেক ধরনের সমস্যা হতে পারে। এসব শুনে আদ্রিয়ান মেঘাকে বলেছিল বাচ্চাটা না নিলে ভালো হতো। তার যদি কিছু হয়ে যায় তখন আদ্রিয়ান কি করবে? দরকার হলে পরে আবার বেবি নিবে। কিন্তু মেঘা আদ্রিয়ানের এরূপ কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়, কারণ আদ্রিয়ান তাদের ভালোবাসার অংশকে রাখতে চাইছে না। এ নিয়ে অনেক মনোমালিন্য হয় আদ্রিয়ানের সাথে। প্রায় 1 সপ্তাহ মেঘা আদ্রিয়ানের সাথে কথা বলেনি। আদ্রিয়ান যখন দেখলো মেঘা জিদ ধরে বসে আছে তখন সেও মেঘার কাছে হার মারল, কিন্তু শর্ত দিল আদ্রিয়ান যেই সব নিয়ম অবলম্বন করতে বলবে সেসব যাতে মেঘা মেনে চলে। মেঘাও এতে রাজি হয়ে যায়। এরপর থেকে শুরু হয় আদ্রিয়ানের কেয়ারিং টর্চার। এই করো না, ওই করো না, এইটা খাও, ওইটা খাবে না। উফ, এত কিছু মেনটেন করতে হচ্ছে যে সে আর কি করবে। কিন্তু তবু এসবের মধ্যে আদ্রিয়ানের ভালোবাসা যেন আরও বেড়েছে। তনি আর আসিফের বিয়ে সম্পূর্ণ হয়েছে। কিছুদিন পর তারা আসিফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। মেঘারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা হঠাৎ খারাপ হয় আদ্রিয়ান তাকে আর যেতে দেয়নি। একদম বাড়িতে নিয়ে আসলো। মেঘার ড্রেস চেঞ্জ করে দিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দিল। মেঘা অবশ্য ওইখানে কিছু খেতে পায়নি, তাই আদ্রিয়ান নিজের হাতে কিছু হালকা খাবার তৈরি করে মেঘাকে খাওয়াতে লাগলো। আদ্রিয়ানকেও মেঘা খাইয়ে দিল। এরপর মেডিসিন খাইয়ে মেঘাকে বুকে নিয়ে আদ্রিয়ান শুয়ে পড়ল। মেঘার মাথায় হাত বোলাতে বোলাতে দুজনেই ঘুমের দেশে পাড়ি দিল। অপারেশন থিয়েটারের সামনে লাল রঙের বাতি জ্বলছে, তার সাথে ক্ষণে ক্ষণে মেঘার চিৎকারের আওয়াজ আসছে। এখন রাত প্রায় 3টে। হঠাৎ করে মেঘার পেন হতে শুরু করে। আদ্রিয়ান তখন ঘুমিয়েছিল। মেঘার ফুপানো কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি উঠে দেখে মেঘা ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। আদ্রিয়ান তখন দিক বেদিক ভুলে মেঘাকে সামলাতে লাগলো। আদ্রিয়ান তাড়াতাড়ি ফোন বের করে মেঘার ডক্টরকে পরিস্থিতির কথা বলে ডক্টর ইমার্জেন্সি ওদেরকে হসপিটালে আসতে বলল। আদ্রিয়ানও আর দেরি করলো না, মেঘাকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সাথে দাদিমাকে নিল। পথিমধ্যে আদ্রিয়ান, নিশু আর তনিকে খবর দিল। সবাই সাথে সাথে রওনা দিল। আদ্রিয়ান পায়চারি করছে আর সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আদ্রিয়ান বাচ্চার কান্নার আওয়াজ শুনে কান্না করে দিল। নার্স বের হলো হাতে তোয়ালে পেঁচানো এক নবজাতক শিশুকে নিয়ে। স্যার, আপনার পুত্র সন্তান হয়েছে। নার্সের কথা শুনে আদ্রিয়ান কোলে থাকা সদ্য জন্মানো নবজাতককে দেখার আগেই আমার ওয়াইফ কেমন আছে? নার্স কিছু বলার আগে ডক্টর রিয়ানা বের হলো হাসি মুখে। আদ্রিয়ান, মেঘা একদম সুস্থ আছে, শুধু একটু দুর্বল। আর হ্যাঁ, এখন থেকে শুধু মেঘার যত্ন নিলে হবে না, আমার এই ফুটফুটে গ্র্যান্ডচাইল্ডেরও ঠিকভাবে কেয়ার করতে হবে, তা না হলে। ডক্টর রিয়ানার কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্রিয়ান মেঘার সাথে দেখা করার কথা বলে জানালো যে কিছুক্ষণ পরই কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবে। এদিকে বাচ্চাটাকে নিয়ে অলরেডি সবাই মাতামাতি করছে। আদ্রিয়ান বাচ্চাটাকে কোলে নিতে ভয় পাচ্ছে, কারণ খুব ছোট্ট বাচ্চাটা, যদি ব্যথা পাই। আদ্রিয়ানের মনোভাব দেখে দাদিমা ঠিক করে নিয়ে আদ্রিয়ানের কোলে দিল। বাচ্চাটি কোলে নেওয়া মাত্রই
ওই ওই আওয়াজ করতে লাগলো। আদ্রিয়ান দেখলো বাচ্চার ঠিক আদ্রিয়ানের মতোই গায়ের রং পেয়েছে, নাক আর চোখ মেঘার মতো হয়েছে। তাকিয়ে থাকতে থাকতে আদ্রিয়ান ফুপিয়ে কান্না করে দিল। এরপর বাচ্চারা কপালে উষ্ণ ঠোঁটে ছোঁয়া দিল। এরপর কানের কাছে মুখ নিয়ে কিছু দোয়া পড়ে পুরো মুখে ফু দিল। আদ্রিয়ানের কাণ্ড দেখে সবাই খুব অবাক, সাথে তাদেরও চোখের খুশি পানি। দাদিমা দেখো, আমার আর স্নিগ্ধপরীর অংশ। কি ছোট্ট না? ওকে আমি আদর করব কি করে? স্নিগ্ধপরী ওকে নিবে কি করে? যদি ব্যথা পাই তাহলে? এরপর আরও অনেক কথা বলতে লাগলো। দাদিমা এক একে আদ্রিয়ানের পাগলামি দেখছে আর হাসছে। ছেলেটা বাবা হয়ে গেছে, কিন্তু দেখো ছোট বাচ্চাদের মতো আচরণ করছে। পেটের নিচের দিকে চিনচিন ব্যথার আভাসে মেঘার ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুচকে চোখ খুলে দেখলো আদ্রিয়ান তার দিকে তাকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, শার্টার বোতাম দুইটা খোলা। চোখের অবস্থাও শোচনীয় নয়, কান্না করেছে খুব হয়তো। মেঘার হঠাৎ করেই চোখে পানি চলে আসলো আদ্রিয়ানের এরূপ অবস্থা দেখে। আদ্রিয়ান মেঘার চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁটের স্পর্শ দিল। জান, আজ কান্নার দিন নয়, আজ আমাদের সুখের দিন। আজ তুমি আমাকে পরিপূর্ণ করেছো জান, বাবা হওয়ার স্বাদ দিয়েছো। তুমি যবে থেকে আমার জীবনে এসেছো তবে থেকে আমার সম্পূর্ণ জীবনটা রঙিন প্রজাপতির মতো রং ছড়িয়ে যাচ্ছে। এত এত সুখ আমি কই রাখবো বলো তো সোনা? ওচু চোখেই আদ্রিয়ান হেসে হেসে কথাগুলো বলল। মেঘা আদ্রিয়ানের হাত ধরে নিজের গালে ছুঁয়ে, আপনি নিজেই একজন রঙের রাজা, তাই তো আমার জীবনে এসে এতটা স্পেশালভাবে রং ছড়িয়েছেন যে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে কি? আমি আপনাকে পেয়ে জীবনের শ্রেষ্ঠ জিনিস অর্জন করেছি। আদ্রিয়ান মেঘার কথা শুনে মেঘাকে হালকা আলিঙ্গন করলো। এরই মাঝে দাদিমা বাচ্চাকে নিয়ে ঢুকলো, সাথে তন্নি, আসাফ, নিশি ও রুশ। তন্নি 3 মাসের অন্তঃসত্ত্বা। নিশিরও ছেলে হয়েছে, নাম আয়ুষ, তার বয়স 3 মাস। নিশির হাজব্যান্ডের কাছে তার ছেলে ঘুমাচ্ছে। দাদিমা মেঘার পাশে বাচ্চাটাকে মেঘার কোলে নিতে বলল। ফিডিংয়ের সময় হয়েছে, তাই আদ্রিয়ান মেঘাকে উঠতে সাহায্য করলো। মেঘা ভালোভাবে বসলে দাদিমা বাচ্চাটাকে মেঘার কোলে দিল। মেঘা বাচ্চাটার স্পর্শ পেয়ে কান্না করে দিল। মা হওয়ার অনুভূতি বুঝি এতটা সুখের হয়? আজ সে পুত্র সন্তানের জননী। কাপা কাপা ঠোঁটে আদ্রিয়ানের দিকে তাকিয়ে, আদ্র, আমাদের নীলাদ্র। মেঘার কথাই আদ্রিয়ান অশ্রু চোখে মাথা নাড়ল। মেঘা হাসি মুখে তার ছেলেকে আদর করতে লাগলো। একে একে সবাই এসে মেঘা ও আদ্রিয়ানকে কনগ্রাচুলেট করলো। এরপর সবাই বের হয়ে গেল। নার্স এসে মেঘাকে ঠিকভাবে শুয়ে দিয়ে বাচ্চাকে ফিডিং করাতে লাগলো। মেঘার শরীর দুর্বল থাকায় ফিডিং করিয়ে ঘুমিয়ে পড়লো। আদ্রিয়ান এসব দেখে তৃপ্তির একটা নিঃশ্বাস নিল। আজ থেকে তার দায়িত্ব আরও ভালো। এখন থেকে সে ভালো স্বামী আর বেস্ট বাবা দুটোর দায়িত্ব পালন করবে। ভবিষ্যতে চিন্তা করতে থাকলো সে কিভাবে সব কিছু ঘুচাবে। এসব চিন্তা ভাবনা করতে করতে সেও মেঘার পাশে গিয়ে শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে। কেবিনের বেড বড় থাকায় তেমন কোনো সমস্যা হলো না। আদ্রিয়ান মেঘার মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়ল। মেঘার ঘুম একটু হালকা হলে চোখ খুলে দেখলো আদ্রিয়ান তাকে বুকে নিয়ে শুয়ে আছে। মেঘা একবার নীলাদ্রর দিকে তাকিয়ে দেখলো বাচ্চাও দোলনায় ঘুমাচ্ছে। মেঘা নীলাদ্রকে এক হাত দিয়ে দোল দিতে লাগলো আর আরেক হাত দিয়ে আদ্রিয়ানের হাত ধরে রাখলো। এরপর ওইভাবেই আবার ঘুমের দেশে পাড়ি দিল। প্রত্যেক ভালোবাসা যদি এত মিষ্টি হয় তাহলে সব ভালোবাসা নেশাময় ভালোবাসার মতোই আসক্ত হবে। প্রকৃতির স্নিগ্ধ ভালোবাসাগুলো এভাবেই যাতে পরিপূর্ণ হয়, তাহলেই প্রকৃতি হবে আলোকিত, সুসচ্ছল।